হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদের তো কিছু খাওয়া হয়নি, সকলকে নিয়ে যাও। শুদ্ধ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অনুশ্রী বেগম বললেন, দেখিস বাবা, এই বাদরগুলোকে আমার কোনো বিশ্বাস নেই, এগুলো যেন কোনো বদমাইশি করার সুযোগ না পায়। শুদ্ধ পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রাস ও তীরা একে অপরের দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি দিল, কারণ তাদের চাইনিজ পছন্দ নয়। অনেক কথাবার্তার পর বড়দের ফেলে ছোটরা সকলে চলে গেল পেট পুজোক সারতে। সকলের পেটের ভেতর হাতি দৌড়াদৌড়ি করছে। আহা, না না বাবা, কাঁদে না। এই তো আছি, এই তো দেখো। আল্লাহ আল্লাহ, সোনা ছেলে আমার, কাঁদে না বাচ্চা। বলে আবিরাজকে কোলে নিয়ে রেস্টুরেন্টের বাইরের মেন ইনস্ট্যান্সে পায়চারি করতে লাগলো প্রিয়তা, কিন্তু বাচ্চাটা কিছুতেই শান্ত হচ্ছে না। প্রিয়তার কাঁধে মাথা হেলিয়ে এক নাগারে কেঁদেই চলছে। যমুনা ফিউচার পার্কের অপোজিটে একটা মেক্সিকান রেস্টুরেন্টে খাবার খাওয়ার উদ্দেশ্যে ঢুকেছে সকলে, কিন্তু খাবার মাঝেই হঠাৎ কান্নাকাটি শুরু করে দেয় আভিরাজ। তাকে উপস্থিত সকলেই শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সে কারো কোলেই বসতে রাজি হয় না। অতঃপর বাধ্য হয়ে প্রিয়তা তাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। প্রিয়তা আভিরাজকে নিয়ে পায়চারি করছে আর পিঠে মৃদু চাপড় মারতে মারতে আদুরে কণ্ঠে বলছে, লক্ষ্মী ছেলে, কাঁদে না। এই তো আমরা একটু পরে মামার কাছে চলে যাব। তোমার বাবা তো লক্ষ্মী না, কাঁদে না সোনা। কিন্তু আবিরাজের থামার কোনো লক্ষণই নেই। অতিরিক্ত কান্নার তোরে বাচ্চাটার ফর্সা মুখখানি লাল টুকটুকে হয়ে গেছে। এই যে মায়া, শোনো, তোমাকে না খুব চেনা চেনা লাগছে। আচমকা কারো কণ্ঠে থেমে গেল প্রিয়তার পা। আবিরাজের পিঠে হাত বোলাতে বোলাতে অন্যমনস্ক ভাবে পেছন ফিরে তাকালো সে। তার থেকে কয়েক হাত দূরে চশমা পরিহিত একজন ষাট ঊর্ধ্ব মহিলা দাঁড়িয়ে কেমন চোখে যেন তাকিয়ে আছে ওর দিকেই। ভদ্র মহিলাকে চিনে ফেলতেই গায়ের পশম দাঁড়িয়ে গেল প্রিয়তার। ভয়ে হৃৎপিণ্ড ধুকধুক করতে লাগলো। ভদ্রমহিলার চোখের হাই পাওয়ারের চশমা ঠেলে এগিয়ে এলেন প্রিয়তার নিকট। প্রিয়তা ততস্থ চোখে আশেপাশে দেখলো কেউ আছে কিনা। ভদ্রমহিলা কাছে এসে কয়েক পলক নিশ্চুপ থাকলেন। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত গভীর চোখে নিরীক্ষণ করে হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ, মনে পড়েছে। তুমি ওই মেয়েটা না, যে 3 থেকে 4 বছর আগে আমাদের বাড়িতে এসেছিলে? প্রিয়তা আতঙ্কিত নয়নে আশেপাশের দৃষ্টি বুলিয়ে ছোট করে জবাব দিল। জি। ভদ্রমহিলা প্রিয়তাকে আরো অভিভুক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বললেন, হ্যাঁ, তুমি তো সেই ঝড় বৃষ্টি রাতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলে তোমার স্বামীর সাথে। তুমি তো ছিলে, তাই না? সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে ইঙ্গিত করে স্বামী সম্বোধন শুনে প্রিয়তার বুকের ভেতরটা ধক করে উঠল। কি বলবে সে? প্রিয়তার নম্র কণ্ঠে জবাব দিল। জি, আমিই ছিলাম। নিশ্চিত হতে পেরে যেন প্রসন্ন হলেন ভদ্রমহিলা, ধীর কণ্ঠে বললেন, আসলে তোমাদের অনেকক্ষণ থেকে দেখছিলাম, খুব চেনা চেনা লাগছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না কোথায় দেখেছি। আসলে বয়স হয়েছে তো। প্রিয়তা সৌজন্যমূলক হাসল। ভদ্রমহিলা এবার নজর পড়ল প্রিয়তার কোলে। তিনি আবিরাজকে দেখে বললেন, এটা তোমার বাচ্চা? মাশাল্লাহ মাশাল্লাহ। ওনার কথায় প্রিয়তার মুখ হা হয়ে গেল। ওনার এই আন্দাজের কারণ হিসেবে মনে পড়ে গেল 4 বছর আগের সেই রাতের বলা একটা কথা। তা বাচ্চা তুমি কয় মাসে পোয়াতে? জি, 1 মাস। সেদিনের কথা মনে পড়ে প্রিয়তা পুনরায় ঢোক গিলে তাকালো ওনার দিকে। আবিরাজ এখনো ঠোঁট উল্টে নিরন্তরভাবে কাঁদছে। ভদ্রমহিলা আবিরাজের গাল টেনে আদর করে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম রাজপুত্রের মতো মুখখানা। আমি বলেছিলাম না মেয়ে তোমার পোলা হবে, দেখেছো? এই জয়তুন খাতুনের কথা কখনো ভুল হয় না। প্রিয়তা বোকার মতো দাঁড়িয়ে শুনলো ওনার কথা। উনি পুনরায় প্রসন্ন চিত্তে বললেন, এমনি পোলা তো দেখি বাপের মতো হয়নি। জি। হ্যাঁ, পোলা তো দেখতে একদম হুবহু তোমার মতো হয়েছে, একদম মায়ের মতো। এক নাক, এক চোখ, এক মুখ, সবই তোমার মতো। বাপের দেখি কোনো ছাপই নেই। ওনার কথার ধরনে প্রিয়তা নিজের অজান্তেই লজ্জা পেল, হয়তো খুশি হলো। তা মেয়ে, তুমি এতটুকু বাচ্চা কোলে নিয়ে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমার বর কোথায়? বর নামটা শুনতেই প্রিয়তার লাজুক হাসি মিলিয়ে গেল। ভদ্রমহিলা আশেপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ ওনার দৃষ্টি আটকালো বেশ কিছুটা দূরে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মলের বাইরে দাঁড়িয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রণয়।
পায়ে পা জড়িয়ে মোবাইলে কিছু একটা করছে হয়তো। ওই যে, ওটা তোমার স্বামী না? চলো ওর সাথে কথা বলে আসি। ভদ্রমহিলা হাতের ইশারায় অনুসরণ করে প্রিয়তার পাশে তাকালো। কালো ফরমাল শার্ট আর কালো প্যান্ট পরিহিত যুবককে দেখে প্রিয়তার বুকটা মোচড় দিয়ে উঠল। কি হলো মেয়ে, চলো। প্রিয়তা বাধা দিয়ে বলল, চাচি বাবু কাঁদছে, আপনি গিয়ে কথা বলে আসুন, আমি এখানেই থাকি। চলো তুমি, তোমার আজকালকার মেয়ে বেশি বোঝো। বাচ্চাকে বাপের কোলে দিলে আর কাঁদবে না। প্রিয়তা অপ্রস্তুত বোধ করল। চলো চলো। বাধ্য হয়ে প্রিয়তাও ভদ্র মহিলার পিছু নিল, কারণ এখানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলার মানেই হাই রিস্ক। কে কখন কোন দিক থেকে ওনার কথা শুনে ফেলবে এসব ভেবে আর দ্বিমত করলো না প্রিয়তা। বউ বাচ্চাকে এখানে একা ফেলে ফোন টিপছো। তোমার ছেলেটা যে কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে তা কি দেখেছো? অপরিচিত নারী কণ্ঠে ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো প্রণয়। তার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে একজন 60 ঊর্ধ্ব বৃদ্ধা, আর পাশে সেই নারী। প্রণয় চোখ থেকে সানগ্লাস খুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো ভদ্রমহিলার পানে। তোমার বাচ্চা কাঁদছে, কোলে নাও। অনার কথায় প্রণয় অবাক হলো, নিজের দিকে দেখিয়ে বলল, আমার বাচ্চা? হ্যাঁ, তোমার বাচ্চাই তো, ওই যে দেখো। প্রণয় এবার সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তার মুখের পানে। প্রিয়তার টলমলে চোখে তার দিকে তাকিয়ে আছে। কোলে আবিরাজ। প্রিয়তার দুপাশে মাথা নাড়িয়ে ইশারায় বারণ করলো, যার অর্থ ওনাকে সত্যি বলবেন না। তোমার বউ আর বাচ্চাকে দেখে তো প্রথমে চিনতেই পারছিলাম না, তারপর মনে পড়লো। ভদ্রমহিলার কথায় প্রণয়ের বুকের ভেতর ধাক্কা লাগলো। সে কেমন করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে, মনে মনে আওড়ালো, আমার বউ বাচ্চা। এই মেয়ে, পেছনে লোকাচ্ছ কেন? সামনে এসো, স্বামীর পাশে এসে দাঁড়াও। প্রিয়তাও তাই করলো। ধীর পায়ে হেঁটে এসে প্রণয়ের পাশে দাঁড়ালো। ভদ্রমহিলা তৃপ্তি নিয়ে দেখলেন ওদের তিনজনকে। ওনার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, মাশাল্লাহ, এমন সুন্দর পরিবার আমি শেষ কবে দেখেছি মনে পড়ছে না। তা বাবা ভালো আছে তো? প্রণয় যেন সেই কথা শুনতেই পেল না। সে থমকে আছে ওনার বলা একটা বাক্যে। হয়তো মিথ্যা, কিন্তু এমন সুখের শব্দ সে জীবনে খুব কম শুনেছে। প্রণয় কিছু বলছে না দেখে প্রিয়তা প্রণয়ের বাহুতে আস্তে করে চিমটি কাটল। সাথে সাথে প্রণয়ের জবাব এলো, জি, ভালো আছে। ভদ্রমহিলা হেসে বললেন, তোমাদের দেখে অনেক ভালো লাগলো। তোমাদের পুষ্করে নিয়ে একদিন আমাদের বাড়িতে আইসো। প্রিয়তা হাসার চেষ্টা করে বলল, জি অবশ্যই। রাত হয়ে যাচ্ছে দেখে ভদ্রমহিলা বললেন, আচ্ছা তাহলে আজ আসি। তোমার চাচা বাড়িতে একা। জি চাচি, আপনিও চাচাকে নিয়ে আমাদের বাড়ি আসবেন। নিশ্চয়, ভালো থেকো তোমরা। অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। বলে মৃদু হেসে চলে গেলেন ভদ্রমহিলা। উনি যেতেই বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিয়তা। বাড়ির কেউ যদি এসব কথা শুনতো তাহলে নিশ্চিত কেলেঙ্কারি হয়ে যেত। আবিরাজের কাঁদতে কাঁদতে কাশি উঠে গেছে। বাচ্চা সামলাতে পারিস না, তাহলে নিয়ে এসেছিস কেন? ভারী পুরুষালী আওয়াজে কেঁপে উঠল প্রিয়তা। প্রণয়ের প্রশ্নের জবাব দেওয়ার পূর্বেই নাক কুঁচকে আরো জোরে কেঁদে উঠল আবিরাজ। মাম্মা পাপা, আমি পাপার কাছে যাব, আমি মাম্মার কাছে যাব, পুপিমণি। প্রিয়তা আর প্রণয়ের কথার ধ্যান দিল না, আবিরাজকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। এই তো, কাঁদে না বাবা আমার, এক্ষুনি তোমার মামার কাছে যাব, কিন্তু তার আগে আমরা চকলেট খাবো। তুমি চকলেট খাবে বাবা? না, আমি মাম্মার কাছে যাব। আচ্ছা বাবা, চলো আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব। বলে আবিরাজের পিঠে হাত বুলাতে বুলাতে যেতে ধরল প্রিয়তা। দাঁড়া, থমকে দাঁড়ালো প্রিয়তা। এদিকে দে। বলে আবিরাজের দিকে হাত বাড়ালো প্রণয়। সরে গেল প্রিয়তা। আবিরাজকে আরো শক্ত করে বুকে আগলে ধরে বলল, আপনি নিতে পারবেন না, কোল থেকে ফেলে দিবেন। আচ্ছা, আমি যদি কোল থেকে বাচ্চা ফেলতাম তাহলে আজ তোর হাড় করে একটা অস্ত্র থাকতো না। ফোটা দিচ্ছেন? প্রণয় ওর কথার কানে নিল না। ছো মেরে আবিরাজকে নিজের কোলে নিয়ে গেল। এতে বেশ চটে গেল প্রিয়তা। নাক ফুলিয়ে বলল, ওকে ফিরিয়ে দিন বলছি। প্রণয় ওর কথার পাত্তা না দিয়ে প্রীতমকে ভিডিও কল দিল। ফোন দুবার রিং হতেই ধরে ফেলল প্রীতম। ব্যস্ত ভঙ্গিতে বলল, বলো দাদান। তোর ছেলে তোর সাথে কথা বলতে চায়, নে কথা বল। বলে আবিরাজকে পুনরায় প্রিয়তার কোলে দিল প্রণয়। ফোনটা তুলে ধরল আবিরাজের সামনে।
প্রিয়তা মুগ্ধ হলো প্রণয়ের বুদ্ধিমত্তায়। প্রীতম ছেলের বিধ্বস্ত মুখের দিকে তাকে আদরের চুমু ছুড়ে দিয়ে বলল। নিশ্চয়ই হয়েছে পাপা, তুমি কাঁদছো কেন? আবিরাজ ঠোঁট উল্টে কান্না করে বলল। পাপা আমি তোমার কাছে যাব। নিশ্চয়ই আসবে পাপা, কিন্তু এখন তুমি বড় চাচুর কাছে থাকো। আমার বাবা না গুড বয়। আবিরাজ ড্যাব ড্যাব চোখে তাকালো বাবার মুখের দিকে। ওকে পাপা, রাখি। বাড়ি আসার পর তোমাকে অনেক আদর করবো, ঠিক আছে? তুমি কিন্তু এখন একদম দুষ্টুমি করবে না, গুড বয় হয়ে থাকবে, কেমন? আবিরাজের কান্না অফ হয়ে গেল। সে উপর নিচ মাথা দুলিয়ে বলল। ওকে পাপা। এই তো আমার বাচ্চা। লাভ ইউ মাই সান। লাভ ইউ টু পাপা। প্রীতম কল কেটে দিল। প্রণয় মোবাইল পকেটে ঢুকিয়ে দু হাত বুকে গুজে তাকালো প্রিয়তার মুখের দিকে। চোখ ছোট ছোট করে বলল। তুই নিজে একটা বাচ্চা হয়ে অন্য বাচ্চা করে নিস কোন সাহসে? আমি বাচ্চা? তাহলে তুই কি বড়? অবশ্যই বড়। আমি 20 years old। তাহলে তো বুড়ি হয়ে গেছিস। কি? হ্যাঁ, শুনিসনি, বেশিতে বুড়ি। প্রিয়তা এবার আরো রেগে গেল। প্রণয়ের দিকে আঙ্গুল তুলে বলল। আমি বুড়ি হলে আপনি কি কচি খোকা? আপনি তো তোমরা ঝগড়া করছো কেন? ঝগড়া তো পচা মানুষরা কোলে। প্রণয় ঠোঁট চেপে হেসে বলল। দেখ, এতটুকু বাচ্চাও বুঝে গেছে তুই ঝগড়ুটে। মৃদু রাগে প্রিয়তার নাকের ডোগা লাল হয়ে যাচ্ছে। আমি ঝগড়াটে? বিশেষ না হয় জিজ্ঞেস কর। প্রিয়তাও তাকিয়ে রইল আবিরাজের দিকে। তাকে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। বাবা আমি ঝগড়াটে? আবিরাজ ছোট মানুষ, সে আর ঝগড়ার কি বুঝে? তবে সে যা দেখছে তার ভিত্তিতে উপর নিচে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। প্রিয়তার চোখ বড় বড় করে ফেলল। প্রণয় প্রিয়তার কোল থেকে আবিরাজকে নিয়ে বলল। চলো যাচ্ছ, এসব ঝগড়াটে মহিলার সাথে মুখ না লাগানোই ভালো। আবিরাজও মাথা দুলিয়ে বলল। আচ্ছা চাচু। আবিরাজকে প্রণয়ের সাপোর্ট নিতে দেখে প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল। তোমার লক্ষণ ভালো নয় বাবা, তুমি এই বয়সে এত ফোর্টিবাজ। বড় হলে নিশ্চিত চাচার এক কাঠে উপর দিয়ে যাবে। ইস, মুখের কি ভাষা! বাচ্চাদের সাথে কি এইভাবে কথা বলে? তুই কবে বড় হবি? আমি যথেষ্ট বড়। তা তো দেখতে পাচ্ছি। কি বললেন? ঠিকই তো বললাম, যে সামান্য কথায় নাক গাল ফুলায় থাকে। আর কি বলবো? প্রিয়তাও হয়তো আরো কিছু জবাব দিল। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল দৃশ্য দেখলো পরিণীতা ও প্রেরণা। দেখছো আপু, ওদের একসাথে কত সুন্দর লাগছে। ওই ভদ্র মহিলা ঠিকই বলেছেন, এত সুন্দর পরিবার আমিও আগে কখনো দেখিনি। সত্যি অভিরাজকে দেখে মনেই হচ্ছে না ও মেজদার সন্তান। মনে হচ্ছে যেন এরাই ওর আসল বাবা মা। কি সুন্দর হাসছে ওদের সাথে। এই মিথ্যেটা কি কোনোভাবে সত্যি হতে পারতো না আপু? এই মিথ্যেটা যদি সত্যি হতো তাহলে বেশি তো ক্ষতি হতো না বলো? আমাদের ভাইটাও জীবনে সুখ পেত। দীর্ঘশ্বাস ফেললো প্রেরণা মলিন হেসে বলল। তুই স্বার্থপর হচ্ছিস বোন। মাঝে মাঝে সত্যি নিজেকে খুব স্বার্থপর মনে হয় আপু। খালি মনে হয় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ও যদি ওদের এক করে দিতে পারতাম। তার সম্ভব নয় বোন। আমরা নিজেদের স্বার্থে প্রিয়তার জীবনটা নষ্ট করতে পারি না। আমাদের বাড়ির কেউ ওদের খারাপ চায় না, কিন্তু সকলেরই হাত পা বাঁধা। তবু আপু যদি কোনোভাবে। তবু হয় না পরি। প্রিয়তা আমাদের চাচাতো বোন, একই রক্তের আপন। আমরা আমাদের ভাইকে কিছুদিন সুখে রাখার জন্য ওর সারাটা জীবন নষ্ট করে দিতে পারি না। দাদান আসলে কে আর কি সেটা তুইও জানিস, আমিও জানি, বাড়ির সবাই জানে। এরপরও কিভাবে আশা করি সেজু চাচু আর মেজদা ওদের বিয়ে দিতে রাজি হবে? আর তাছাড়া এসব বড় দাদান শুনলে খুব রেগে যাবে। আমাদের এগুলোতে না ঢোকাই ভালো। ওদের সাথে সেটাই হবে যেটা ওদের ভাগ্যে আছে। আরে বাস বান্ধবী, দেখ কত বড় বাড়ি। এই বাড়ির ভেতর আমাদের 10টা বাড়ি অনায়াসে ফিট হয়ে যাবে। ত্রিধা দেখলো কথাগুলো বলার সময় লাবিবার চোখ দুটো মুগ্ধতায় চকচক করছে। ত্রিধা ওর এই হাল দেখে খজা মেরে বলল। এতদিন জানতাম তুই শুধু ছেলে ধরা, চোখ দিয়ে ছেলে গিলে খাস। বড় বড় বাড়িতেও যে গিলতে পারিস এটা তো জানতাম না। বান্ধবীর তেরা কথায় সরু চোখে তাকালো লাবিবা। নাক উঁচুতে তুলে বলল। তুই কি কোনোভাবে আমাকে অপমান করলি? ত্রিধা শিকদার বাড়ির অভ্যন্তরীণ রাজকীয় নকশায় নজর বোলাতে বোলাতে পুনরায় খজা দিয়ে বলল। সত্যি কথা সবসময় ঝাঁঝালোই লাগে, তবে তুই একটা কথা ঠিকই বলেছিস। এই বাড়িটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে।
2 সেকেন্ডে লাবিবা অপমান ভুলে গেল। বান্ধবীর তালে তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস, বাড়ির ডিজাইনটা কেমন অন্যরকম, রাজকীয় ঢঙে নির্মিত, একটা রয়্যাল রয়্যাল ব্যাপার আছে। হুম। লাবিবা হাঁটতে হাঁটতে হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই বাড়ির আঙ্কেলরা তো তোর আব্বুর ফ্যামিলি ফ্রেন্ড প্লাস বিজনেস পার্টনার শুনলাম। তাহলে এত বছরের আগে কখনো তুই এই বাড়ি আসিসনি? লাবিবার বলদি মার্কা প্রশ্নে ফুস করে নিঃশ্বাস ছাড়ল ত্রিধা। তোকে বলদ ডাকলে বেশি খুশি হবি নাকি গাধা? এই কথায় তেলে বেগুনে জ্বলে উঠল লাবিবা। তোর জামাই আফ্রিকান কালা গাধাশালী, তোর জামাই নাইজেরিয়ান বলদ। বলে ত্যাগ করে উঠল। ত্রিধা ওর গালাগালির স্কেল দেখে অবাক হয়ে গেল, তবে শান্ত থেকে বলল, তাহলে তো তোকে গাধা বলবো না তো। আর কি আমি আগে কখনো বাংলাদেশে এসেছিলাম যে এই বাড়িতে আসবো? তাই বল। আচ্ছা ছাড় এসব, আমি গোয়েন্দা লাগে একটা কথা জানতে পেরেছি, শুনবি? অত্যাধিক আগ্রহ নিয়ে কথাটি বলল লাবিবা। ত্রিধা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে? লাবিবা এবার আরো দ্বিগুণ উৎসাহ গলায় ঢেলে বলল, গোপন সূত্রে খবর পেয়েছি এই বাড়ির ছেলেগুলো নাকি এক একটা কড়া মাল, একদম মাখন, মুখে দিলেই গলে যাবে। লাবিবার কথা শুনে ত্রিধার সুন্দর মুখখানি ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। ঝাড়ি মেরে বলল, তোর এই আলুর দোষ দেখে আমি শিহরিত। তোর কোনো ব্যাটাকে সুন্দর লাগে না বলবি? তোর তো রাস্তার ফুচকাওয়ালা থেকে সিঙ্গারাওয়ালা, চাওয়ালা, মুড়িওয়ালা সবাইকে ভালো লাগে। সবসময় ছেলে ছেলে করিস কেন? ঝাড়ি খেয়ে লাবিবার মুখ চুন হয়ে গেল। সে দুঃখী দুঃখী বদনে বলল, এমন করে বলছিস কেন বান্ধবী? আমি কি নিজের জন্য চাইছি বল? আমি তো তোর কথা ভেবে তোর জন্য একটা হট দেখতে দুলভাই চাইছি। হাগো, কত ভাবো আমার কথা। এত হট দুলাভাই খুঁজে কি পরে আমার সাথে বিয়ে দিবা? আস্তাগফিরুল্লাহ, আমার জামাই তোকে কেন দেবো? হুম? আহা বেবি, এমন করিস কেন? তুই কি চাস না তো একটা হট দুলাভাই হোক, আমার একটা সেক্সি জামাই হোক? আলুর দোষ ছাড়াতে না পারলে পাশের বাড়ির রহিম মিয়াও তোকে বিয়ে করবে না। ত্রিধার কথায় নাটক করে কপালে হাত দিল লাবিবা। ঢং করে বলল, আহ, আমার নরম মনে এভাবে আঘাত দিয়ে দিলেন। একটা হট ছেলেই তো চেয়েছিলাম, খুঁজে দে না বোন, প্রমিস করছি একদম ভালো হয়ে যাব। লাবিবার কথায় ভ্রু কুঁচকে ফেলল ত্রিধা। নিজের দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলল, তোর কি আমাকে ছেলে পাচারকারী চক্রের লিডার মনে হয়? যা দুষ্টু, তা কেন হবে? আচ্ছা যা, অন্য ছেলে খুঁজে দিতে হবে না, তোর ভাইকেই পটিয়ে দে, প্রমিস করছি ভণ্ডামি সন্ডামি ছেড়ে একদম পরিয়ালি আউলিয়া হয়ে যাব। শুধু তোর হেডু ভাইটাকে পটিয়ে দে। লাবিবা আপন মনে বকবক করতে করতে নিজের মতো এগিয়ে গেল। হঠাৎ কিছু মনে হতেই থেমে গিয়ে পাশে তাকালো। ব্যাকুল বনে গেল লাবিবা। চারপাশ পুরো ফাঁকা। আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ কি বতির সাথে কথা বলছিলাম? বলে বুকে ফু দিল লাবিবা। নিশ্চিত হতে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলো ত্রিধা ওকে ফেলে গটগট করে চলে যাচ্ছে। পেতনি ছিল না ভেবে স্বস্তি পেল লাবিবা, কিন্তু তাকে ফেলে চলে যাচ্ছে দেখে হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, আমার মর্ম তুই এখন বুঝবি না, যা যা, মানুষকে খুশি করতে কত কিছু করার লাগে, আর আমাকে দেখ, আমি ছেলে দেখলেই খুশি হয়ে যাই। ত্রিধা ওর কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। 5 আনাও পাত্তা দিল না তাকে। ত্রিধা শেখ শিল্পপতি আশরাফ খানের কনিষ্ঠ কন্যা। ত্রিধার আব্বু সাজিদ শিকদারের ঘনিষ্ঠ বন্ধু প্লাস বিজনেস পার্টনার মিস্টার আশরাফ শেখ। উনি ওনার পুরো পরিবার সহ ইউএসএ থাকেন। ওনার দুমাত্র সন্তানদের মধ্যে ত্রিধা শেখ ওনার কনিষ্ঠ কন্যা এবং জ্যেষ্ঠ পুত্র ইরফান শেখ। তাই ঘনিষ্ঠ বন্ধুর আমন্ত্রণে রক্ষার্থে পুরো পরিবার সহ শিকদার বাড়িতে উপস্থিত হয়েছে আশরাফ শেখ। বিয়ে বাড়ির সাজে সাজে উঠেছে প্রণয়কুঞ্জ। আনাচে কানাচে কোলাহল, বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজন, দেশ বিদেশের নিমন্ত্রিত নানান গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসব, হইচই আর বাচ্চাদের তুখোর হট্টগোলের শিকদার বাড়ির আমেজে এসেছে বিয়ে বিয়ে বর। মেহেদি অনুষ্ঠানের জন্য পুরো বাড়ি সাজানো হয়েছে দারুণ।
অ্যাথেটিকভাবে। বাড়ির অন্য সব সদস্যদের অবস্থা যেমন তেমন, তবে ছেলেদের অবস্থা দেখার মতো। বেচারাদের কলুর বলদের মতো খাটতে হচ্ছে, দম ফেলার ফুসরতটুকুও নেই। প্রত্যেকেই ছুটছে তার নিজ নিজ কর্ম ব্যস্ততায়। এই দৌড়ঝাঁপ হতে বাদ যাচ্ছে না তন্ময় শিকদার নিজেও। তন্ময় জিহ্বা বের করে দিয়েছে। অরণ্য তার মাথায় একটা বিশাল বিরিয়ানির হাঁড়ি তুলে দিয়ে দাঁত কেলিয়ে বলল, আজ তোর পুরুষত্বের পরীক্ষা ছোট মিয়া। হাঁড়িটা এতই বিশাল যে তন্ময় মাথা থেকে ফসকে যাচ্ছে। তন্ময় মাথা থেকে নামিয়ে হাঁড়িটা ভেতরের এক হাত ঢুকিয়ে দিল। জিম্বাকৃতির বিশাল হাঁড়িটা কাঁধে ঝুলিয়ে অরণ্যের দিকে বাঁকা নজরে তাকিয়ে বলল, আমার কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো বড় মিয়া। অরণ্য ভ্রু নাচিয়ে শুধালো, কেন কেন? তন্ময় শয়তানি হেসে হাড়ির গায়ে হাত বুলিয়ে বলল, এই ভুটকা হাড়িতে বসিয়ে তোমাকে আজ কষিয়ে কষিয়ে ঝাল দেব বড় দাদা, জিজ্ঞেস করো কেন? অরণ্যের ভ্রু বেঁকে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? তন্ময়ের ঠোঁটে শয়তানি হাসি আরও খানিক প্রশস্ত হলো। সে হাতের অ্যাপেল ওয়াচ দুবার ট্যাপ করে অরণ্যের চোখের সামনে কবজি তুলে ধরল। ঘন্টার কাঁটা 12টার কোটায় টিকটিক দেখে বিকট চিৎকার দিয়ে লাফিয়ে উঠল অরণ্য, আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে তন্ময়ের পাশে। তন্ময় হাঁ হু করে হেসে উঠে বলল, দাদান, তোমাকে আর 1 ঘন্টা আগে পই পই করে বলে দিয়েছি 10 মিনিটের মধ্যে 40 কেজি খাসির মাংস নিয়ে বাবুর্চিদের দিতে, কিন্তু তুমি তো বাবা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। আজ তো খাসির বদলে তোমাকে দিয়ে বিরিয়ানি বানানো হবে বড় মিয়া। অরণ্য ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তন্ময়ের দিকে। তন্ময়ের মুখ দেখে মনে হচ্ছে সে কথাগুলো বলতে বিরাট মজা পাচ্ছে। অরণ্য একটু ঘাবড়েছে ঠিকই, কিন্তু হেরে যাওয়ার বান্দা সে নয়। সে কয়েকক্ষণ নীরব থেকে মিসকে মিসকে হাসতে শুরু করল। অরণ্যকে এভাবে বলতে হাসতে দেখে তন্ময়ের লাভডুব বন্ধ হয়ে গেল। সে বাঁকা চোখে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, কি ব্যাপার বড় মিয়া, ভয়ে কি 72 লাখ মাথায় উঠে গেছে নাকি? অরণ্য ব্রাউন ওস্টের ডেভিল ইসমাইল ফুটিয়ে তুলে বলল, আমাকে বিরিয়ানির হাঁড়িতে ঢুকিয়ে সিদ্ধ করলে তোকে কি চুম্মা দেবে মাই ডিয়ার লিটল ব্রাদার? তন্ময়ের কপালে ভাঁজ দৃঢ় হলো। অরণ্য বাঁকা হেসে বলল, আমাকে মাংসের হাঁড়িতে ঢুকিয়ে সিদ্ধ করলে তোমারও 72 লাখ খুলে ফ্রাই করে নেবে ব্রো। কেন? অরণ্য এবার হাড়িটার দিকে ইশারা করতেই লাফিয়ে উঠল তন্ময়। ভাড়া ঘরে দাঁড়িয়ে কি 72 লাখ নিয়ে ধর কষাকষি করছিস? তোরা কামচোর দুটো, খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। বলে দুজনের মাথায় দুটো গাট্টা মারল সমুদ্র। দাঁত খিঁচিয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি মারছিস? মেজিদা ডান্ডা নিয়ে এলো বলে। অরণ্য ও তন্ময় আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। অতঃপর তড়িঘড়ি করে হাড়ি পাতিল কাঁধে উঠিয়ে দৌড় দিল দুজন পেছনের মাঠের দিকে। শিকদার বাড়ির 4র্থ তলার বাঁ দিকের 3য় কক্ষের বাইরে কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে ত্রিধা। থুতনিতে হাত দিয়ে দুপাশের ঘরগুলো দেখে বোঝার চেষ্টা করছে ওর ঘর কোনটা। কারণ অনন্যা আন্টি বলেছিল 4র্থ তলায় উঠে প্রথম 4 নাম্বার রুমটাই ওর, কিন্তু বাঁ দিকটা নাকি ডান দিকেরটা তা নিয়ে বিশাল কনফিউশনে ফেসে আছে ত্রিধা। লাবিবা গেছে ওদের লাগেজগুলো নিয়ে আসতে। উফ, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আলো ভালো, চুমকি চলেছে একা পথে। এই যে ছোট ভাইয়া শোনো। কোনো মেয়ের মুখে ভাইয়া ডাক শুনে সহজেই ঝরঝরে মেজাজটা খারাপ হয়ে গেল তন্ময়ের। সে পায়ে ব্রেক কষল, গান বলা থামিয়ে কপাল কুঁচকে তাকালো পেছনে। সাথে সাথেই ইয়া বড় টাসকি খেলো তন্ময়ের। চোখের স্বাভাবিক আকৃতি বৃহৎ থেকে বৃহত্তম হলো। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, সামনে যেন একটা জীবন্ত হুড়পুড়ি দাঁড়িয়ে আছে। মেদহীন ছিপছিপে গঠন, গোলগাল ফর্সা মুখ আর কোমর সারানো হালকা কোকড়ানো চুল।
তবে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণীয় সবুজ রঙের চোখ। তৃথা মিষ্টি হেসে তন্ময়ের পানে এগিয়ে গেল, হাতের ইশারায় পাশের ঘরগুলো দেখিয়ে বলল, ভাইয়া, আমি কোন ঘরে থাকবো বুঝতে পারছি না। এত সুন্দরী মেয়ের মুখে পুনরায় ভাইয়া ডাক শুনে তন্ময়ের মনের আকাশের রঙিন বেলুনগুলো ঠাস ঠাস করে ফেটে পড়ল মাটিতে। তন্ময়ের কাছ থেকে জবাব না পেয়ে পুনরায় ডাক দিল ত্রিধা। ভাইয়া। এবার রেগে গেল তন্ময়, নাক ফুলিয়ে বলল, আমি তোমার কোন কালের ভাই লাগি মেয়ে? আবার ঢং করে ভাইয়া ডাকা হচ্ছে? যাও নিজের ঘরে নিজেই খুঁজে নাও, ভাইয়া ডাকছে। বলে মুখ বাঁকিয়ে চলে গেল তন্ময়। এমন আজব ব্যবহারে ভ্যাবাচাকা খেয়ে গেল ত্রিধা, মনে মনে পাগল ভেবে নিয়ে বলল, আহারে, এত সুন্দর বাচ্চাটা পাগল। যাই হোক, কি আর করা যাবে। ত্রিধা দুপাশের 4 নাম্বার রুম দুটো একবার দেখে এটাতে না ওটাতে ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে একটাতে দৌড় দিল। এক দৌড়ে ঘরের মাঝখানে এসে থামলো ত্রিধা। চারপাশে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে দেখলো কেউ নেই। এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ত্রিধা। মনে হলো এই ঘরটার কথাই বলছিল অনন্যা আন্টি। তবে ঘরটার স্মেল নাকে যেতেই খানিক অবাক হলো ত্রিধা, কারণ পুরো ঘরের এনভায়রনমেন্ট ম্যান পারফিউমের গন্ধে মোমো করছে। তবে তার থেকেও বেশি অবাক হলো ঘরটা অদ্ভুত সেটআপ দেখে। ত্রিধা ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা বেশ বড় আর পুরো ব্ল্যাক থিমে। ঘরের পর্দা থেকে বিছানার চাদর, জানালার কাছ থেকে পায়ের পাপোশ সবই ম্যাট ব্ল্যাক কালার। এমনকি ফার্নিচার, দেওয়ালের রং সব আলট্রা ড্রাক্সের। কেমন অদ্ভুত নেগেটিভ ভাইব দিচ্ছে। তবে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায় ত্রিধার? তার সারা শরীর গরমে কুটকুট করছে। এখনই কোল্ড শাওয়ার নিয়ে ফ্রেশ হওয়া দরকার, না হলে র্যাশ বেরোবে। ত্রিধা তাড়াহুড়া করে লাগেজ খুলে একটা মেরুন সালোয়ার কামিজ বের করে নিল। নিজের গায়ের ওড়না বিছানায় ছুঁড়ে মিলে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ইতিমধ্যে তার শরীর চুলকাতে শুরু করে দিয়েছে, তাই ব্যস্ত হাতে দ্রুত ওয়াশরুমের লক ঘুরিয়ে ভেতরে প্রবেশ করতেই আচমকা 440 ভোল্টের ঝাটকা খেল ত্রিধা। চোখ মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। সামনের দৃশ্যটা ব্রেন ভালো মতো ক্যাচ করতে পারলো না, বিধায় চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে। অতঃপর বিকট শব্দে দিল এক চিৎকার। অসময়ে নিজের ওয়াশরুমে অপরিচিত নারী কণ্ঠ শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল অরণ্য। তড়িঘড়ি দরজার দিকে তাকিয়ে বেকুব বনে গেল সে। মেয়েটা এখানে তার দিকে হা করে তাকিয়ে চিৎকার দিচ্ছে। অরণ্য মেয়েটার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই আপাত মস্তক মাথায় আকাশ ভেঙে পড়ল অরণ্যের। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, ইন্নালিল্লাহ। সে পাশ থেকে টাওয়াল নিয়ে দ্রুত কোমরে পেঁচালো। ইজ্জত বাঁচতে দৌড়ে গিয়ে বা হাতে শক্ত করে চেপে ধরল ত্রিধার মুখ। সাথে সাথেই থমকে গেল অরণ্যের গোটা পৃথিবী। হঠাৎ আসা কাল বৈশাখীর ন্যায় অরণ্যের হৃদয়েও প্রচণ্ড বেগে ঝড় উঠে গেল। সে জাগতিক মায়া ত্যাগ করে এক ধ্যানে তাকিয়ে রইল পৃথার নেশা ধরালো সবুজ চোখে। হুঁ হুঁ শব্দ করে মুচড়ামুচড়ি করতে লাগলো ত্রিধা। অরণ্য এবার অন্য হাতে নিজের অজান্তেই চেপে ধরল ত্রিধার 2 হাত। সে যেন হারিয়ে গেছে অন্য কোনো দুনিয়ায়। ত্রিধা ছটফট করতে করতে অরণ্যকে চোখের ইশারায় বলছে ছেড়ে দিতে। অরণ্য আনমনে ছেড়ে দিল। মেয়েটা কেমন যেন তাকে চোখ দ্বারাই হিপনোটাইজ করে নিয়েছে। অরণ্যের হাত থেকে মুক্ত হতেই এবার আরও জোরালো শব্দে চিৎকার দিতে নিল ত্রিধা। সাথে সাথেই তার মুখ আবারও শক্ত করে চেপে ধরল অরণ্য। এক ঝটকায় ঘুরিয়ে ঠেসে ধরল ওয়াশরুমের দেওয়ালে। ত্রিধা নাজুক কোমল হাতে পুরুষালী চাপ প্রয়োগ করল। কণ্ঠে ঈষৎ ক্রোধ ঢেলে নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, ফ্রিতে পার্সোনাল মুভি দেখে এখন কি পাবলিকের হাতে আমাকে গণধোলাই খাওয়াতে চান? কি হুম হুম হুম? কারো ওয়াশরুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয় জানেন না মিস? এই যে আমার 25 বছরের সঞ্চিত ইজ্জত আপনি এক মুহূর্তে লুটে নিলেন, সব কিছু দেখে নিলেন। এখন এর দায়ভার কে নেবে? আমি মুখ কাকে দেখাবো?
কে বিয়ে করবে আমায়? ত্রিধা এখনো ছটফট করছে। অরণ্যের গাল থুতনি বেয়ে গড়িয়ে পড়া পানি ফোঁটা টপ টপ করে ত্রিধার চকচকে ফর্সা গলায় পড়ছে। অরণ্যের শরীর থেকে ফ্রেশ সাবান, শ্যাম্পু আর বডি ওয়াশের স্মেল পাওয়া যাচ্ছে। অরণ্য পুনরায় মেকি রাগ দেখিয়ে বলল, বলুন মিস, যে আমার বউয়ের আনবক্স করার কথা তা তো আপনি আনবক্স করে নিলেন। এবার আমায় কে বিয়ে করবে? আবার উহু হু করছেন। বলুন, এই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? কিছু বলার সুযোগ না দিয়ে অরণ্যের এমন কন্টিনিউয়াসলি বক বক শুনে বিরক্ত হলো ত্রিধা। অরণ্য এখনো এক দৃষ্টিতে চেয়ে আছে অচেনা সেই রমণীর পানে। অরণ্য নিশ্চিত এই নারী রূপকথা গল্পের সেই ডাইনি বুড়ি, যে মানুষকে কথার জালে চোখের মায়ায় বশ করে নিত। ত্রিধা আর কোনো উপায় অন্তর না পেয়ে জোরে একটা পাড়া দিল অরণ্যের বাঁ পায়ের বুড়ো আঙ্গুলে। সাথে সাথে আউস বলে মৃদু আর্তনাদ করে ছেড়ে দিল অরণ্য। এবার অরণ্যের কল্পনার অতীত একটা মহা আশ্চর্যজনক কাজ করে বসলো। ত্রিধা অরণ্যকে ধাক্কা মেরে একই দেওয়ালে ঠেসে ধরল। অরণ্য অন্যমনস্ক ছিল বিধায় পেছনে অরণ্য আশ্চর্য হওয়ারও সময় পেল না। তার আগেই অরণ্যের ডার্ক ব্রাউন ওষ্ঠ কোমল হস্ত দ্বারা চেপে ধরল ত্রিধা। অরণ্য হতভম্ব দৃষ্টি নিক্ষেপ করলো ত্রিধার পানে। ত্রিধা নিজের ছোট হাতে অরণ্যের পুরুষালী দু হাত একত্রে চেপে ধরতে পারছে না, তবুও চেষ্টা করলো। অরণ্য ছোটাছুটি করলো না, চুপ করে দাঁড়িয়ে রইল ত্রিধার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য। ত্রিধা এতক্ষণে জমানো ক্ষোভ ঝেড়ে বলল, এত ওভার ড্রামাটিক হওয়ার কোনো কারণ নেই। আপনার এই ফ্লপ সিনেমা দেখার কোনো ইন্টারেস্ট ছিল না আমার, তবুও যা দেখিয়েছেন তা কখনো ভোলার মতো না। আল্লাহর বাস্তেই এরপর থেকে ওয়াশরুমের ডোর লক করেও আপনার সিনেমা ওপেন করবেন। বলে অরণ্যকে ছেড়ে সেই একটা ভাব নিয়ে চলে গেল ত্রিধা। অরণ্য কয়েক মুহূর্ত নিঃসুপ থেকে বাঁকা হাসল, নিজের ওষ্ঠে হাত বুলিয়ে বলল, ফাইনালি। প্রিয়তা অস্বস্তিতে গুটি গুটি বেড়ে বসে আছে খাটের এক কোণে। তাকে চারপাশ থেকে চেপে ধরে বসে আছে অনেক যুবতী মেয়ে ও দাদি নানিরা। তাদের মশকরা যুক্ত এক একটা ডাবল মিনিং কথায় প্রিয়তার অস্বস্তির হার বাড়ছে পাল্লা দিয়ে। প্রণয় প্রিয়তাদের নানি গুলবাহার বানু বেশ সুন্দরী ও রসিক মহিলা, বয়স প্রায় 84 দোরগড়ায়। তবুও এখনো বুড়ির রসের কোনো কমতি নেই। তিনি প্রিয়তাকে পরোক্ষ করে বললেন, শোন নাতনি, পাকা যৌবন একটা অস্ত্র, আর এটাই সঠিক সময় সেটা কাজে লাগানোর। আমি তোকে সব শিখিয়ে দিব কিভাবে কি করতে হয়। ওনার কথায় আহাম্মক বনে গেল প্রিয়তা। এসব কথা সে আর বাপের জন্মও শুনেনি। ভুল, প্রণয় ভাই কখনো তাকে এসব শুনতেই দেয়নি। দেখ তোর শরীরটার দিকে চাইয়া, বিয়ের পানি লাগতে কেমন রূপ খুইলা গেছে। কাল বাদে পরশু তোর বিয়ে। এই নানির কথা মতো চললে প্রথম রাতেই বিড়াল মারতে পারবি, আর প্রথম রাতেই ঠিক মতো কাজটা করে ফেলতে পারলে তোর জামাই তোর কথায় উঠবে আর বসবে। নানির কথায় মেয়েরা আসন পেতে গুছিয়ে বসলো শোনার আগ্রহে। পাশ থেকে তীরা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কিভাবে নানি? গুলবাহার বানু পান চিবোতে চিবোতে রসিয়ে রসিয়ে বললেন, এইসব হচ্ছে কৌশলের ব্যাপার নাতনি, তুই বুঝবি না। শুভ্রতা এক চোখ টিপ দিয়ে বলল, আরে দাদি তুমি বলো, বুঝতে চাই বললেই তো জিজ্ঞেস করছি। এসব দিন তো আমাদের জীবনও আসবে, তখন দাদির টুটকা কাজে লাগিয়ে প্রথম রাতে বিড়াল মেরে ফেলবো। দীপ্তিও তাল মিলিয়ে বলল, একদম, হ্যাঁ হ্যাঁ। তখন যদি তুমি বেঁচে না থাকো তাহলে তো আমাদের আর টোটকাই জানা হবে না। আশা নাতনিরা শুনে রাখো, পুরুষ মানুষ হচ্ছে হুলো বিড়ালের জাত। তারা সব সময় দুধের বাটির আশেপাশে চুকচুক করে। প্রিয়তা অবাক চোখে গুলবাহার বানুর দিকে তাকিয়ে বলল, দুধের বাটি? গুলবাহার বানু বিজ্ঞান ন্যায় উপন্যাস মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ দুধের বাটি। কিন্তু নারী পুরুষ মানুষের সঙ্গে দুধের বাটির কি সম্পর্ক? আরে আবুলের নাতনি, দুধের বাটি হচ্ছে বউয়ের রূপ যৌবন। এই বাটি যতদিন ভর্তি থাকবে স্বামীর সোহাগও উতলে পড়বে। স্বামীর সোহাগ কি জিনিস দাদি? ওরে বাবুরে, সে বড় সাংঘাতিক জিনিস।
সব মেয়েরা উৎসাহ নিয়ে একসাথে বলল, যেমন সেমরি, সবই সোয়াগ কম করলেও কাঁদবি, বেশি করলেও কাঁদবি। একবার গতরে স্বামীর হাত করলে আর স্বামী ছাড়া ঘুমাতে পারবি না। ধীরা অবাক হয়ে বলল, কেন দাদি? নেশা রে বোন, নেশা। সোহাগের পিনিক উঠলে আর একা থাকা যায় না, মুখে বলে ওই পিনিক বোঝানো যায় না। সাইমা টোন কেটে বলল, বাহ বাহ দাদি, क्या बात है, তুমি তো সেই এক্সপিরিয়েন্স। আমার বিয়ের আগে পাক্কা 1 মাস তোমার কাছ থেকে ক্লাস নিব। আচ্ছা নানি, নানাও কি তোমাকে খুব সুহাগ করতেন? নাতনিদের কথায় লজ্জা পেলেন গুলবাহার বানু। বয়সের ভারে কুঁচকে যাওয়া গালে দেখা মিলল রক্তিম আভা। তিনি মুখ লুকিয়ে বললেন, যা নডি। আরে দাদি, তুমি করো, আমি শিষ্য। তোমার কি লজ্জা পাওয়া মানায়? তুমি বলো, তোমার বাসর ঘরের গল্প বলো। হ্যাঁ হ্যাঁ নানি, বলো না। সকলে মিলে পিঁপড়ের মতো ঝেঁকে ধরল গুলবাহার বানুকে। সকলের ঝাঁকাঝাঁকিতে গুলবাহার বানু বাধ্য হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, জাকাস না বলছি। মেয়েদের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। প্রিয়তাও বেশ মনোযোগী হলো। গুলবাহার বানু লজ্জা লজ্জা মুখে বলতে শুরু করলেন, বাসর রাতে আমি তো ঘোমটা দিয়ে বসেছিলুম। আয়রা গালে হাত দিয়ে বলল, তারপর তারপর কট করে দরজায় একটা আওয়াজ হলো। তারপর দরজা খোলার শব্দ শুনে আমি তো লজ্জায় মইরেই গেছিলুম। তারপর তো দাদা আস্তে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর ধীরে ধীরে আমার কাছে আসলেন, পাশে বসলেন। আমার সে কি লজ্জা। গুলবাহার বানু এবার লজ্জায় পুরোপুরি লাল হয়ে বললেন, তারপর তো দাদা আস্তে আস্তে করে আমার ঘুমটা খুলে দিলেন। উফ, হাউ রোমান্টিক। তারপর কি হলো দাদি? তারপর ওনার ঠোঁট আমার দিকে এগিয়ে এলো। তারপর তো দাদা। সুব্রতা ধীরার মাথা চেপে ধরল, অধৈর্য কণ্ঠে বলল, আমাদের দাদা কি? তোদের দাদা। আমাদের দাদা? গুলবাহার বানু পুনরায় কিছু বলবে তার পূর্বেই প্রিয় আপু বলে ধরাম করে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তন্ময়। এমন চরম মুহূর্তে তন্ময়ের আগমন বিনা মেঘে বজ্রপাতের মতো ঠেকলো মেয়েদের কাছে। সকলে পচা কুমড়োর মতো চেহারা দেখে চোখ সরু করে ফেললো তন্ময়। ধীরা থমকে বলল, এই মেয়েদের মধ্যে তোর এখানে কি চাই? ভাগ এখান থেকে। তন্ময় মুখ ভেঙচিয়ে এগিয়ে গেল প্রিয়তার নিকট। কিছু বলবি ভাই? নিচু কণ্ঠে প্রশ্ন করলো প্রিয়তা। তন্ময় হ্যাঁ সূচক মাথা নাড়ল। প্রিয়তা আগ্রহ নিয়ে জানতে চাইল, বল। তোমাদের জন্য একটা গিফট এসেছে আপু। গিফট? প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? তন্ময় নিজের হাতে থাকা একটা ছিদ্র ছিদ্র বাক্স প্রিয়তার হাতে দিয়ে চলে গেল। প্রিয়তা কিছুক্ষণ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল বাক্সটার দিকে। সুব্রতা বলল, এটার মধ্যে কি আপু? প্রিয়তাও বুঝতে পারছে না। বাক্সটা র্যাপিং পেপারে মোড়ানো, তবে বড় বড় দুটো ছিদ্র আছে। আরে নাতনি, খুলে দেখ, নিশ্চয়ই আমার হবু নাত জামাই এসেছে। প্রিয়তার নানির কথায় থমকালো, তবে বেশি না ভেবে ধীরাকে বলল, যা দিকে ড্রয়ার থেকে ছোট কেচিটা নিয়ে আয়। ধীরাও তাই করলো। প্রিয়তা কেচি দিয়ে আলতো হাতে র্যাপিং পেপার ছিঁড়ে গিফট বক্সটা ওপেন করতেই প্রিয়তার হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। বক্সের ভেতরে থাকা সাদা বেরেলটা চোখের নিমিষেই লাফিয়ে প্রিয়তার গলা জড়িয়ে ধরল। খুশি হয়ে বলল হিয়া। সাইমা বক্সটা হাতে নিয়ে নামের জায়গায় দেখলো কিচ্ছু লেখা নেই। ধীরা একটু ভেবে বলল, আপু, এটা তোমারই বিড়ালটা যেটাকে ফেলে তুমি কানাডা চলে গিয়েছিলে। তবে তীরার কথা যেন প্রিয়তার কান অবধি পৌঁছালো না। সে টলমলে চোখে কোকোকে আদর করতে লাগলো। এই বাড়িতে আসার পর কত খুঁজেছে সে কোকোকে, কিন্তু কেউ বলতে পারেনি কোকো কোথায়। প্রিয়তা পরম ভালোবাসার লোমশ বিড়ালটা বুকে জড়িয়ে ধরল। কোকো চুপটি করে পড়ে রইল প্রিয়তার বুকে, যেন সে আজও ভোলেনি নিজের মাকে। কিন্তু প্রিয়তা বুঝলো না, আবারও তার কাছে কোকোকে কে ফিরিয়ে দিল।
শিকদার বাড়ির উত্তরের মাঠের বিয়ের দিন গ্রামবাসী সহ বাইরের লোকদের খাওয়ার জন্য বিশাল বড় করে প্যান্ডেল বাঁধা হয়েছে। মধ্য দুপুর 2:30 চলমান মাঠের এক কর্নারে এক দফা রান্নাবান্নার আয়োজন চলছে জোর কদমে। তো অন্যদিকে তৃতীয় ব্যাচে বসা গ্রামবাসীদের খাবার পরিবেশন করে দিচ্ছে প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, আবির্ভাব, অরণ্য, সমুদ্র, রাফিদ, সাদিফ, অভ্র, শুভ্র সহ আরও ভাইয়েরা। কারণ শিকদার বাড়ির মেহমানদারিতে বাইরের মানুষকে যুক্ত করা কঠোরভাবে নিষিদ্ধ। বালতির মাংস ফুরিয়ে যাওয়াতে প্রণয় অরণ্যকে ডেকে বলল, তোর হাতের বালতির এদিকে দিয়ে আরেক বালতি করে মাংস নিয়ে আয় যা। আচ্ছা দাদান। বলে প্রণয়ের হাতে মাংসের বালতিটা দিয়ে চলে গেল অরণ্য। 3 ঘন্টায় প্রায় 1000 মানুষের পাত পড়ছে এই অবধি, আরও 2000 বাকি। তীব্র রোদে গরমের দুপুরে ছুটাছুটির ফলে প্রণয়ের ফর্সা ত্বক লালচে বর্ণ ধারণ করেছে। অস্থিরতায় গায়ের চামড়া জ্বলছে, পেট পিঠ দিয়ে ঝর্ণার ধারার মতো শিরা নামছে। পরনের সদেব রাঙ্গা পাঞ্জাবি ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে। প্রণয়ের যেন নিঃশ্বাস ফেলার ফুসরত নেই। প্রণয়ের মাংস বেড়ে দেওয়ার মধ্যেই দৌড়ে কাছে এলো তন্ময়। প্রণয় ওকে দেখে থমকালো। তন্ময় 2 হাতে হাঁটুতে ভর দিয়ে দ্রুত নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কথা মতো দিয়ে এসেছি দাদান। খুশি হয়েছে? খুব। হালকা হাসলো প্রণয়। পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। মেহমান, আত্মীয় স্বজন সকলের খাবার দাবার শেষ। শিকদার বাড়ির ছাদে লাগানো সাউন্ড বক্সে ফুল ভলিউমে বাজছে। গানের তালে তালে তন্ময় তার বন্ধুদেরকে নিয়ে পাগলার ড্যান্স দিচ্ছে। বিশাল ছাদের পূর্ব দিকে বড় করে মেহেদির স্টেজ বানানো হচ্ছে, যার পুরো ভার পড়ছে অরণ্য ও সমুদ্রের কাঁধে। অরণ্য স্টেজের পাশে লাইট লাগাচ্ছে আর গানের তালে তালে দোল খাচ্ছে। দোলাদুলি না করে উপরে ওঠ বলে লম্বা একটা মই এনে অরণ্যের সামনে রাখলো সমুদ্র। অরণ্য মইটা দেখে ভ্রু কুঁচকে বলল, আমি উপরে উঠবো? হ্যাঁ, তুই ছাড়া আবার কে উঠবে? তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। অরণ্য ওর কথা গায়ে মাখলো না। হাই তুলে দায়সারা ভাবে বলল, পারবো না। কেন? আমার কাঁধে পা উঠিয়ে দিয়ে সকালে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর আমি একা খেটে খেটে মরবো, এটা তো হতে পারে না। তোর কাঁধে আবার কে পা তুলে দিল? কি তুলাতুলির কথা হচ্ছে গাইস? মুখে 2 কেজি মেকআপ মেরে সামনে এসে দাঁড়ালো সারিকা। অরণ্য সারিকাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। যার পানে হাঁ করে তাকিয়ে রইল সারিকা। ওই ছেলের বক্র হাসির প্রেমে পুনরায় উষ্ঠা খেয়ে পড়ল সে। তাই দিন দুনিয়া ভুলে সর্বসম্মুখে নির্লজ্জের মতো তাকিয়ে রইল অরণ্যের দিকে। মনে মনে বলল, এই ছেলে ওভাবে হাসে কেন? তুমি এভাবে হাসলে আমি না জানি কবে অক্কা পেয়ে বসবো। তাদের দিকে এগিয়ে আসতে আসতে রসিয়ে বলল সাদিফ। অরণ্যের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। সে সমুদ্রের কাঁধ চাপড়ে বলল, আরে এতক্ষণ তুই উপরে ওঠা নিয়ে চিন্তা করছিলি, কিন্তু দেখ তোর মুশকিল আসান হয়ে গেছে। সমুদ্র বুঝতে না পেরে বলল, হ্যাঁ। অরণ্য বাঁকা হেসে বলল, হ্যাঁ, আমাদের বেয়ান সাহেব আছেন না? অরণ্যের কথায় অবাক হলো সারিকা। উপরে উঠতে হবে? ওই যে উপরে, ওখানে উঠতে হবে বলে আঙ্গুলের ইশারায় দেখালো অরণ্য। অরণ্যের আঙ্গুল অনুসরণ করে উপরে তাকিয়ে ঢোক গিলল সারিকা। ভয় পেল, জোর করে হাসার চেষ্টা করল। সমুদ্র রাদীপ সাদিফের কানে কানে ফিসফিসিয়ে বলল, কি বুঝলে বাচ্চারা? রাদীপ ভাবুক কণ্ঠে বলল, বুঝলাম ঘোর কলির যুগ, এখন শিয়াল মুরগি ধরে না, বরং মুরগি হাঁটি হাঁটি পা পা করে শিয়ালের গর্তের সামনে আসে, তারপর। পাশ থেকে শোনা গেল সাদিফের আগ্রহ ভরা কণ্ঠস্বর। রাদীপ দুষ্টু হেসে বলল, এরপর শিয়ালের হাতে পায়ে ধরে কেঁদে কুটি বলে, প্লিজ বেবি কল মি। এই কথা বলে হু হা করে হেসে দিল 3 জন। অরণ্য ওদের পাত্তা দিল না। ওরা 3 জন যেন সার্কাস দেখার অপেক্ষায়। সারিকা হাসার চেষ্টা করলো। এই ছেলেকে তার যে কোনো মূল্যেই পটাতে হবে। তাই ভয়ে ভয়ে বলল, ঠিক আছে আমি উঠছি, কিন্তু আপনি শক্ত করে ধরে রাখবেন বিআই সাহেব। অফকোর্স।
সারিকা আল্লাহর নাম নিয়ে মই বেয়ে উপরে উঠতে লাগলো। অরণ্য সমুদ্রকে ইশারা করতেই সমুদ্র ফেরি লাইটগুলো ছুঁড়ে দিল সরাসরি হাতে। নিজের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে হাত পা ছুঁড়ে ফেললো অরণ্য। নিজেও তন্ময়ের টিমে যোগ দিয়ে বলল, কি সব বস্তা পচা মেয়ের মোর গান লাগিয়েছে পার্টনার, এসব পাল্টে একটা কারেন্টযুক্ত ঝাক্কাস গান লাগা। তন্ময় মোবাইল ফোন হাতে তুলে নিয়ে বলল, ওকে বস, ডিজে তন্ময় প্লে দ্য নিউ ঝাক্কা নাক্কার মিউজিক। সাথে সাউন্ড বক্সে শব্দের ঝংকার তুলে বেজে উঠল সালমান মুক্তাদিদের উত্তেজনায় ঠাসা বিখ্যাত গান। তাদের এই পাগলা গানে এসে যোগ দিল রাদীপ, সাদীপ, অভ্র, শুভ্র, সমুদ্র, রাজসহ আরও অনেক ছেলেরা। হাসি, আনন্দ আর হই হুল্লোড়ে কেটে গেল গোটা একটি বিকেল। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আলোকসজ্জায় ঝলমলিয়ে উঠেছে শিকদার বাড়ির ভেতর বাহির। প্রত্যেকেই সুন্দর করে রেডি হয়ে ছাদে চলে গেছে। কেবল আবির্ভাব ব্যতিক্রম। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সিল্কি চুলগুলোতে হাতের সাহায্যে ব্রাক ব্যাশ করছে। সুঠাম দেহে কালো পাঞ্জাবি জড়ানোর দরুন তার পুরুষালী বাহ্যিক সৌন্দর্য যেন তাক লেগে যায়। আবির্ভাব তাড়াহুড়া করে রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে নিতেই পাশে থাকা ফোনটা তুমুল শব্দে বেজে উঠল। কালো স্ক্রিনে জ্বলে উঠল সম্বন্ধী নাম, এই নিয়ে 10 বার। দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করলো আবির্ভাব। বাপ আমার, একটু অপেক্ষা কর বাপ, তোর হাবভাব দেখে মনে হচ্ছে তুই ইতিহাসে প্রথম বিয়ে করতে চলেছিস। আবির্ভাবের ওষ্ঠ নির্গত। বাক্য সমাপ্ত হওয়ার পূর্বেই উপর প্রান্ত হতে তীক্ষ্ণ চেঁচানোর শব্দ শোনা গেল। শালা, আমার বিয়েতে তুই গায়ে হাওয়া লাগাতে এসেছিস? চুপচাপ 2 মিনিটের মধ্যে আমার রুমে আয়। আবির্ভাব দাঁতে দাঁত চেপে বলল, তুই যেন আমায় কত গায়ে হাওয়া লাগাতে দিচ্ছিস। ভাট না বকে তাড়াতাড়ি আয়। বলে খট করে কল কেটে দিল শুদ্ধ। আবির্ভাব ফোনের পানে চেয়ে দাঁত খিটমিট করে বলল, উত্তেজিত শালা, বিয়ের আগেই মরে যাচ্ছে। বিয়ের পরে কি যে হবে ভগবান জানে। বলে দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাড়াহুড়াতে ড্রেসিং টেবিলের উপর নিজের ওয়ালেট ভুলে ফেলে গেল। শিকদার বাড়ির বিশেষ লাইব্রেরি কক্ষে বসেছে গুরুত্বপূর্ণ গোপন গম্ভীর বৈঠক। মুখোমুখি বসে আছেন শিকদার বাড়ির কর্তারা এবং বাংলাদেশের ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্টের বিশিষ্ট হেড অফিসার মিস্টার আদ্রিস এহসান। তার পাশের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে প্রণয়। তার এক পাশে শুদ্ধ, অন্য পাশে প্রীতম। মহল বেশ গুরুগম্ভীর। সাদমান শিকদার কয়েকক্ষণ নীরবতা ভঙ্গ করে জলদ গম্ভীর কণ্ঠে বললেন, আমার পরিবারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো আনছেন তার সাপেক্ষে নিশ্চয়ই প্রমাণ আছে। আপনার নিকট তা প্রমাণ সম্পর্কে জানতে চাই অফিসার। আদ্রিস তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে পরোক্ষ করছে উপস্থিত প্রত্যেককে। তাদের কাছে থাকা ডেটা অনুসারে তারা যাকে খুঁজছে সে এই পরিবারের কেউ কিংবা এদের মধ্যে কেউ, মানে শস্যের মধ্যেই ভূত রয়েছে। তবে আপাতত তার সিনিয়রদের উপর দৃষ্টি নয়, কারণ তাদের রেকর্ড অনুসারে SR এর বয়স 25 থেকে 40-এর আশেপাশে। টেল মি অফিসার, আমার ফ্যামিলির বিরুদ্ধে যে ডিসপারফুল এলিগেশনগুলো আনছেন তার সাপেক্ষে কি কোনো প্রুফ আছে আপনার কাছে? আদ্রিস বাঁকা হাসলো, রহস্যময় কণ্ঠে বলল, নিশ্চয়ই আছে মিস্টার সর্দাগর, তবে সলিড প্রুফ যদি থাকতো তাহলে এখানে অবশ্যই বসে থাকতাম না। এতক্ষণে ওয়ারেন্ট অনুযায়ী কতগুলো গুলিতে যে ঝাঁঝরা করে দিতাম। বলে অদ্ভুত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রীতম রেগে তেড়ে যেতে নিলে তার হাত চেপে ধরল শুদ্ধ। চোখের ইশারায় শান্ত হতে বোঝালো। আদ্রিসের কথায় মনে মনে ফুঁসে উঠলেন সাদমান শিকদার। দুদিনের সকরা কিনা সাদমান শিকদারকে তার ছেলেকে গুলি করে মেরে ফেলবে, তাও আবার তারই সামনে বসে মাইনকার চিপায় ফেসে না থাকলে। এই খাঙ্কির পোলার কলিজা টেনে ছিঁড়ে নিতেন তিনি নিজ হাতে। সাদমান শিকদারের চোখে হিংস্রতা দেখে শুদ্ধ পরিবেশ স্বাভাবিক করতে বলল, ওকে, তার মানে আপনি কোনো রকম প্রুফ ছাড়াই চলে এসেছেন আমাদের বাড়িতে, তাও আজকের দিনে। পুলিশওয়ালাদের কমন সেন্স কি দিন দিন মোটা অঙ্কের বান্ডিলের নিচে চাপা পড়ছে? তীক্ষ্ণ বাক্যবাণে আদ্রিস সরাসরি শুদ্ধের পানে দৃষ্টি নিক্ষেপ করল। এই ছেলেটা ডক্টর, তবেও সন্দেহের বাইরে নয়। দেখুন ডক্টর চৌধুরী, কার বাড়িতে কি হচ্ছে তা দেখে আমাদের কাজ নয়।
গভর্নমেন্ট অর্ডারে যখন যেখানে সেখানে প্রয়োজন তখন সেখানে যেতে হয়, আর সব কিছু কিন্তু বান্ডিল দিয়ে চাপা দেওয়া যায় না। এবার সাজিদ শিকদার ধৈর্য হারালেন, বিরক্তি প্রকাশ করে বললেন, এবার বাড়াবাড়ি হচ্ছে অফিসার। আপনি কোনো কারণ ছাড়া আমাদের হ্যারাস করছেন, যখন তখন ইউনিফর্ম পরে আমাদের বাড়িতে চলে আসছেন। আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে, এর উপর এখন আমাদের বাড়ি ভর্তি মেহমান, কত কত গেস্ট, ফরেনার্স, সব মিলিয়ে আমাদের মেয়েদের বিয়ে। এ সময় আপনি এসব বলে আমাদের মান সম্মানে টান দিচ্ছেন। আপনার কোনো রাইটস নেই একজন ওয়ান্টেড ক্রিমিনালের সাথে আমাদের অযৌক্তিক লিঙ্ক করে অভিযোগ তোলার। এরপর আমরা কিন্তু মানহানির মামলা করতে বাধ্য হব। আদৃশ ভদ্রলোকের তেজ দেখে হাসলো, পেঁচিয়ে বলল, গ্রেট আঙ্কেল, আপনি আপনার ফ্যামিলির রেপুটেশন দেখছেন, আর এদিকে আপনার বাড়ি একজনের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ গায়েব হয়ে যায়, খুন হয়ে যায়, গুম হয়ে যায়। যুব সমাজে দেশের ভবিষ্যৎ মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে, হাজার হাজার নারীর সম্মান নষ্ট হচ্ছে, ব্ল্যাক মার্কেটে শেয়ার বাড়ছে, কোটি কোটি ডলার জালিয়াতি হচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে, আর এগুলো হচ্ছে মাত্র একদিনে। এসব আপনার দেখার বিষয় না, তাই না? ওয়েল, আপনারা যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, ইটস ওকে। সেই দিন খুব দূর নয় যেদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, সেদিন আপনারা কেউ ছাড় পাবেন না। আপনারা হাই সোসাইটিতে অনেক পাওয়ারফুল বিলিয়নিয়ার, কিন্তু এই ক্ষেত্রে এসব ক্ষেত্রে টাকার কোনো কাজে লাগবে না, বিকজ ম্যাটার ইজ ইন্টারন্যাশনাল। যাচ্ছে তাই, কথা বলে লাভ নেই অফিসার। সে তো সময় বলবে মিস্টার শিকদার। আপনাদের বাড়ির মেয়ে ASR এর ভীষণ ফেভারিট, তাই আমরা 70% শিওর ASR এই বাড়িতে আছে, আপনাদের মধ্যেই আছে, শুধু তাকে চিনি নেওয়ার অপেক্ষা। প্রিয়তার কথা উঠতেই রেগে গেল শুদ্ধ, কপট রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, অনেক হয়েছে অফিসার, এতক্ষণ আপনার অনেক আজে বাজে কথা হজম করেছি, আর নয়। আমার বউকে নিয়ে একটা উল্টাপাল্টা কথাও বলবেন না। কাম ডাউন ডাক্তার চৌধুরী, গলার জোরে কিছুই বদলাবে না। বাই দ্য ওয়ে, এত তাড়াহুড়ো করে আপনার বিয়ে রিজনটা বুঝলাম না, কোনো রহস্য আছে নাকি? যদি কোনো কোনো রহস্য থাকেও আপনাকে বলতে হবে। ঠান্ডা কণ্ঠে পাশ থেকে বলে উঠল প্রণয়। প্রণয় সোজাসুজি তাকিয়ে আছে আদৃশের চোখের দিকে। আদৃশের কাছে নাম্বার 1 সন্দেহভাজন এই লোকটাই, কারণ ইনফরমেশনের 80% ডাটা এই লোকটার সাথে খুব ভালোভাবে ম্যাচ করছে, আর গোপন রিসার্চে যা জানতে পেরেছে তাতে আর সন্দেহের কোনো অবকাশ নেই, শুধু প্রমাণের অপেক্ষা। আর সেটাও কিভাবে পেতে হবে তা খুব ভালো জানা আছে আদৃশের। রাক্ষসের প্রাণ ভোমরা থাকে, ঝিনুকের ভেতর থাকে, তেমন ASR'েরও প্রাণ ভোমরা পাতা সে লাগিয়ে ফেলেছে। বাঁকা হাসলো আদৃশ। অবশ্যই বলতে হবে, আপনারা বলতে বাধ্য। আর শুনলাম আপনাদের ব্যবসায়ও নাকি ঘাপলা আছে। আপনাদের ফ্যামিলি বিজনেস SK গ্রুপ, আপনার পার্সোনাল বিজনেস CS গ্রুপ, সব নাকি ভিজুয়াল ইলিউশন, চোখের ভ্রম। আসলে সত্য নাকি অন্য কিছু? হতে পারে, আপনি প্রমাণ করুন। তা তো নিশ্চয়ই, কিন্তু প্রমাণ হওয়ার পর আপনি ঠিক থাকতে পারবেন তো মিস্টার আবরার শিকদার? প্রণয় ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রণয়, আদৃশের চোখে চোখ রেখে বলল, পারলে বাল ছেড়ে দেখায়। সাথে সাথেই প্রণয়ের হাত চেপে ধরল শুদ্ধ, চাপা গলায় বলল, কন্ট্রোল ভাই, কি বলছিস এসব? প্রণয়ের কথায় অপমানিত বোধ করলো আদৃশ, বসা থেকে দাঁড়িয়ে পড়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে গাইজ, আবার নিশ্চয়ই দেখা হবে। আর কিছু না বলে চলে গেল আদৃশ। অপমানের ক্রোধে তার সর্বাঙ্গ লাল। আদৃশ যেতেই সকলের মুখ চাওয়াচাওয়ি করলেন, তবে দেওয়ালারও কান আছে ভেবে কেউ কোনো কথা বলল না। সকলের মতো ঘর থেকে বেরিয়ে গেলেন, শুধু রয়ে গেলেন সাদমান শিকদার ও প্রণয়। প্রণয়ের মুখ শান্ত, তবে চোখ দুটোতে ভয়াবহ হিংস্রতা। সাদমান শিকদার ছেলের চোখ দেখে আঁতকে উঠলেন। এই চোখ আর হিংস্রতা ওনার ভীষণ চেনা, ঠিক যেন ওনার বাবার প্রতিচ্ছবি। সাদমান শিকদার প্রণয়ের পাশে এসে বসলেন। আচমকাই ছেলের হাত দুটো ধরে ডুকরে কেঁদে উঠলেন, আহত কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দে বাবা,
আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম, মাফ করে দে আমায়, আমি আর সহ্য করতে পারছি না। প্রণয় নিঃশব্দে হেসে ওনার হাত ছেড়ে নিল, বসা থেকে দাঁড়িয়ে পড়ে বলল, বাপকেও ছাড়ে না বাবা, আমার ছাড়ে নেই, আপনাকেও ছাড়বে না, কঠিন শাস্তি পাবেন। আমার শাস্তি যেমন তেমন, চিরতরে চোখ দুটো বন্ধ করব, সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার শাস্তি এত সামান্য হবে না বাবা, তৈরি থাকুন। বলে গটগট পায়ে বেরিয়ে গেল প্রণয়। সাদমান শিকদার অসহায়ের মতো চেয়ে রইলেন ছেলের যাওয়ার পানে। ফুল সজ্জিত স্টেজের মধ্যখানে পাশাপাশি বসানো হয়েছে প্রিয়তা ও প্রেরণাকে। দুজনের কারো মুখেই ভারী কোনো সাজসজ্জার ছাপ নেই, কেবল ঈশ্বর প্রদত্ত প্রকৃতির উজ্জ্বলতা। তবু চাঁদের টুকরো লাগছে, যা হইতে দৃষ্টি ফেরানোর ক্ষমতা নেই উপস্থিত কারো। প্রত্যেককেই মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে নববধূদের পানে। ইন্টারন্যাশনাল কার্ডিও সার্জন ডাক্তার আবদ্ধ চৌধুরী শুদ্ধের বিয়ের কভার করতে এসেছে দেশ বিদেশের মিডিয়া রিপোর্টার। তবে বর্তমানে সবার চোখেই চুম্বকের মতো সেটে আছে প্রিয়তার দ্যুতিময় চেহারায়। এখানে আসার পূর্বেই তারা রিসার্চ করে জানতে পেরেছিল ডক্টর চৌধুরীর হবু স্ত্রী ওরফে বিশিষ্ট শিল্পপতি সাদিক শিকদারের একমাত্র কন্যা অত্যন্ত সুন্দরী। কিন্তু এখানে আসার পর সকলের তাক লেগে গেছে, এতটাই কেউ আশা করেনি। যেন অতি যত্নে নির্মিত জীবন্ত এক পুতুল। হাঁটু ছড়ানো খোলা চুলের সাথে হালকা সবুজ লেহেঙ্গার স্বর্গরাজ্য হইতে কোনো বিতাড়িত অপ্সরা লাগছে তাকে। সকলকে এমন ঘুরে থাকতে দেখে স্টেজে উঠে এলো অরণ্য। মাইক হাতে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, ওকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের মেহেদি সেরিমনির শুভ সূচনা হবে একটা দুর্দান্ত কাপল ডান্সের মাধ্যমে। সো লাইটস অফ অ্যান্ড প্লে দ্য মিউজিক। অরণ্যের বলার সাথে সাথে সব লাইট অফ হয়ে গেল। বাতাসে ভেসে এলো রোমান্টিক সফট মিউজিকের টোন। গানের সাথে সাথে ফোকাসিং লাইট এসে পড়ল কয়েক জোড়া যুগলের উপর। তারা হাস্যোজ্জ্বল মুখে একে অপরকে কাছে টেনে নিল। প্রেম উষার কোমর আঁকড়ে ধরে গানের তালে তালে নাচ করতে লাগলো। হেই ব্লুবেরি ড্যান্স। আচমকা মুখের সামনে কেউ হাত তুলে ধরাতে কিছুটা থতমত খেয়ে গেল শ্রেতা। চোখ ঘুরিয়ে পাশে তাকালো। তার থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এক লম্বা চওড়া পুরুষ। বেশ সুদর্শন বলা চলে, কিন্তু তাকে চিনে বলে মনে হচ্ছে না শ্রেতা। তাই তাকে বলছে কিনা শিওর হয়ে নিতে বলল। এক্সকিউজ মি। শ্রেতাকে চমকাতে দেখে ফিসেল হাসলো লোকটা। শ্রেতার সম্মুখে ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি ইরফান সেব, প্রীতমের বেস্ট ফ্রেন্ড। ভাইয়ের বন্ধু শুনে একটু ইজি হলো শ্রেতা। সৌজন্যমূলক হেসে হ্যান্ডশেক করলো ইরফানের সাথে। তো এত সুন্দরী রমণী এমন অনাথের মতো একা একা দাঁড়িয়ে আছো কেন? দেখতে ভালো লাগছে না ব্লুবেরি? এই ব্লুবেরি। এমন সম্বোধন শুনে বোকা বনে গেল শ্রেতা। ইরফান ঠোঁট টিপে হাসলো। শ্রেতার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে বলল, হ্যাঁ, আপাতমস্তক তো ব্লুবেরিরই রাখছে। শ্রেতা একটা ডিপ ব্লু কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা মেকআপ, বেশ মিষ্টি লাগছে। কিন্তু এই লোকটা এমন কেন বলছে? ইরফানের লজিক শুনে শ্রেতা একটু কনফিউজড হলো। সত্যি কি আমাকে ব্লুবেরি লাগছে? শ্রেতার ভাবনার মধ্যেই পুরুষালী কণ্ঠ শোনা গেল, বলে না তো একা একা দাঁড়িয়ে আছো কেন? শ্রেতা নম্র কণ্ঠে জবাব দিল, সবার কেউ না কেউ আছে মিস্টার ইরফান, কিন্তু আমার কেউ নেই। ইটস ভেরি ব্যাড ব্লুবেরি। এই তো মাত্র কয়েক মিলি সেকেন্ড পূর্বেই এই অধমের সঙ্গে বন্ধুত্ব পাতালেন, আর এক্ষুনি বলছেন আপনার কেউ নেই। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ইরফানের যুক্তিতে নিজের অজান্তেই হেসে ফেলল শ্রেতা। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু বললেন না। শ্রেতা হাসি থামিয়ে প্রশ্নবোধক চোখে তাকালো। ইরফান সম্মোহিত কণ্ঠে বলল, এই যে আপনার নাম কি? স্বাভাবিক হলো শ্রেতা, আস্তে করে জবাব দিল, জি, আমার নাম মৃত্তিকা চৌধুরী শ্বেতা। বাহ, খুব সুন্দর নাম তো আপনার। থ্যাংক ইউ। একটা কথা বলবো? জি বলুন। এভাবে অনাথের মতো ঘুরু ঘুরু না করে লেটস ডান্স। শ্রেতা কয়েকক্ষণ নীরব থেকে অস্বস্তি নিয়ে বলল, আই এম নট কমফোর্টেবল। সো হোয়াট, আমি তো আছি, লেটস কাম।
বলে পুনরায় হাত বাড়িয়ে দিল ইরফান। শ্রেতা একবার অস্বস্তি হলেও আর ফিরিয়ে দিল না, আলগোসে ইরফানের হাতে হাত রাখল। ওকে পার্টনার। বলে কাপলদের মধ্যে তারাও মিলে গেল। ইরফান খুবই মার্জিত ভঙ্গিতে শ্রেতার সাথে পায়ে পা মেলাচ্ছে। ব্যাড টাচ একদমই লাগছে না, তবে দূর থেকে তাদের বেশ ঘনিষ্ঠ দেখাচ্ছে। মানিয়েছেও দারুণ। শ্রেতার গায়ে অন্য পুরুষের হাত পড়েছে দেখে দূরে দাঁড়ানো এক পুরুষের রক্ত গরম হয়ে গেল যেন মুহূর্তেই। চোখ মুখ ঝলসে উঠল তীব্র প্রতিহিংসার অগ্নিতে। মন গহীনে সবুজ অরণ্যে যেন লেগে গেল বিধ্বসী দাবানল। পুরুষালী হাতের মুষ্টি শক্ত করে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো তার বাড়ন্ত উদ্যক্ত অঘটন থেকে নিজেকে রোধ করতে। মনের আগুন মনে চেপে নিঃশব্দ পায়ে ত্যাগ করলো স্থান। কাপল ড্যান্স শেষ হতেই পুনরায় স্টেজে উঠে এলো অরণ্য। মাইক হাতে নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সারপ্রাইজ এভরিওয়ান।